সিগন্যাল ট্রানজাকশনের ব্যাপারে চেক পয়েন্ট গুলো, সিগন্যাল ট্রানজাকশনের ব্যাপারে চেক পয়েন্টস গুলো না, সেটা তো ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি যে সে তো চেক পয়েন্টসে অবশ্যই সিগন্যাল ট্রানজাকশন হবে, মানে চেক পয়েন্টস গুলো হেল্প করে না, রাদার উল্টো ভাবে হয়, সিগন্যাল ট্রানজাকশন হয়ে চেক পয়েন্টস গুলোকে ওভারকাম করা হয়। আমার প্রশ্নটা সেটা নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে সাইক্লিন প্রোটিনটা, সেটা সাইক্লিক্যালি দেখা যাচ্ছে একটা ফেজে বেশি অন্য ফেজে কমে যাচ্ছে, এটা দেখেছো তাই তো? তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে হাউ ইজ ইট রেগুলেটেড, কারণ এটা সংশ্লেষটা থ্রু আউট সেম হচ্ছে। ওকে, সো হাউ ইজ ইট রেগুলেটেড? কতজন হলো? 1 2 3 4 5 6 7 8, সায়ন দাস হলে 9 হচ্ছে। আর ইয়ে কোথায়, বাপ্পারাজ কই? সাইলা, তুমি বলতে পারবে? সাইলা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। তুমি তুমি বলতে পারবে এটার উত্তর কিভাবে হচ্ছে? না স্যার। আচ্ছা, I'm just waiting for Bapparaj. Where is Bapparaj? স্যার ওর নেটে অনেক প্রবলেম হয়, বলে নাকি। তাই স্যার বলছি কোশ্চেনটা একবার বলুন না, বুঝতে পারিনি প্রথমবার ভালো করে। কোয়েশ্চেনটা হচ্ছে যে সাইক্লিন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি আবার গ্রাফে ফেরত যাচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি এই মুহূর্তে, আর কাউকে ইয়ে করতে হবে না, লেটস নট ওয়েস্ট টাইম, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়ের সেশন। দেখো এইখানে জিনিসটা দেখো, এখানে কি হচ্ছে, ধরো সাইক্লিন ই, এটা দেখা যাচ্ছে যে জি1 ফেজের এই জায়গা থেকে এর কনসেন্ট্রেশনটা বাড়তে বাড়তে এস জি1 টু এস ফেজ, যেখানে এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে এর কনসেন্ট্রেশন আবার কমে যাচ্ছে। ঠিক আছে, সাইক্লিন ই এটা বাড়লো, একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হলো, তারপরে এর কনসেন্ট্রেশন আবার কমে গেল। ঠিক আছে, তাহলে একটা জায়গায় গিয়ে কনসেন্ট্রেশন পিক করছে, তারপর আবার এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি সিনথেসিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে জি1 থেকে এম ফেজ এর কনস্ট্যান্ট লেভেলে সিনথেসিস হয়ে চলেছে। এইটা কিভাবে হচ্ছে? ইফ এনিবডি ক্যান আনসার দিস। স্যার জি1 এ ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনটা মানে ই করে হচ্ছে, তাই? মানে কার ফসফোরাইলেশন? ওকে, লেট মি আনসার দিস ফর ইউ। দেখো সায়েন্টিস্টরা নিজেরাই পাজলে ছিলেন, যেটা কিভাবে হচ্ছে যে রেট অফ প্রোটিন সিনথেসিস কনস্ট্যান্ট থ্রু অল দ্য ফেজেস, কিন্তু আমরা যদি প্রোটিন কনসেন্ট্রেশন দেখি, তাহলে একটা ফেজে খুব বেশি আবার অন্য ফেজে নেই। মানে এইখানেও ধরো এইটা হচ্ছে 100 ইউনিট অফ সাইক্লিনি, এবার এইখানে তো কোনো সাইক্লিনি নেই, কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে 100 ইউনিট সাইক্লিনি সিনথেসিস হচ্ছে, এখানে তো সাইক্লিনি নেই, কিন্তু এখানেও দেখা যাচ্ছে 100 ইউনিট সাইক্লিনি সিনথেসিস হচ্ছে। তখন তারা একটা জিনিস বুঝলেন, নিশ্চয়ই প্রোটিনটার কাজ হয়ে যাওয়ার পর প্রোটিনটা ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। মানে 100 ইউনিট এই রকম জায়গায় যদিও বা সংশ্লেষ হচ্ছে 100 ইউনিট প্রোটিন সাইক্লিন ই, কিন্তু সেই 100 ইউনিট সাইক্লিন ইরই ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। So this is one of the most important component of cell cycle regulation. Once the function of a particular protein is over, একটি নির্দিষ্ট প্রোটিনের কাজ যেই শেষ হয়ে যাচ্ছে, তখন সেই প্রোটিনটাকে ডিগ্রেড করে দেয়া হচ্ছে। ঠিক আছে, সেই প্রোটিনটাকে নষ্ট করে দেয়া হচ্ছে মেইনলি থ্রু দ্য প্রসেস অফ ইউবিকুইটিনেশন। মানে সেই প্রোটিনটার সাথে কিছু ইউবিকুইটিন গ্রুপ অ্যাড করে দেয়া হচ্ছে, যার দরুন সেটা টার্গেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই আ সুপারি কিলার, যে সবাইকে মেরে দেয়, সেটার নাম হচ্ছে প্রোটিওজোমাল কমপ্লেক্স। এই প্রোটিওজোমাল কমপ্লেক্স আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজও দেয়া হয়েছিল। এই প্রোটিওজোমাল কমপ্লেক্সের কাজ হচ্ছে, ও যেই দেখতে পাবে যে কোনো একটি প্রোটিনের শরীরে ইউবিকুইটিন যুক্ত করা আছে, এটা হচ্ছে ওর জন্য একটা নির্দেশ যে এবার আমি এই প্রোটিনটাকে মেরে ফেলবো, জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে,
তো যখনই একটি প্রোটিন সে সাইক্লিনের কাজ এখানে শেষ হয়ে গেল, কালচারটা দেখো, তখন এই রকম জায়গায় যতটি সাইক্লিনই তৈরি হচ্ছে পুরো সাইক্লিন ইটাকেই কিন্তু প্রোটিওজোমাল কমপ্লেক্স নষ্ট করে দিচ্ছে। ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকবার রিপিট করুন না ব্যাপারটা। আচ্ছা, আবার রিপিট করছি। ব্যাপারটা হচ্ছে যে দেখো, সংশ্লেষটা একটি নির্দিষ্ট মাত্রায় থ্রু আউট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কনসেন্ট্রেশন বেশি কিন্তু এখানে কনসেন্ট্রেশন নেই। এটা কিভাবে হচ্ছে? তার কারণ এখানে হচ্ছে এখানে যতটা প্রোটিনের সংশ্লেষ হচ্ছে সাইক্লিনির, ততটা প্রোটিনই কিন্তু ডিগ্রেড হয়ে যাচ্ছে। আর এই জায়গায় কিন্তু এতটা প্রোটিন সংশ্লেষ হয়েছে কিন্তু একটু প্রোটিনও ডিগ্রেড হচ্ছে না। তাহলে সেল সাইকেল রেগুলেশনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখা যাচ্ছে যে প্রোটিন সংশ্লেষটা যেরকম জরুরি, the synthesis of the protein is very important for regulation of cell cycle. Activation of different protein is very important for cell cycle. Deactivation of different proteins is very important for cell cycle. And degradation of different proteins বা different regulators is very important for cell cycle. তাহলে synthesis of different regulators, activation of different regulators, deactivation of different regulators, and degradation of different regulators, all these are equally important for the regulation of the cell cycle. বোঝা গেল? সো এই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট সাইক্লিনস এর কনসেন্ট্রেশন কিন্তু ডিফারেন্ট ফেজে গিয়ে পিক করছে মানে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। ওকে, এইবারে আমরা নেক্সট স্লাইডে দেখব যে এই সাইক্লিন গুলোকে অ্যাকর্ডিংলি আমরা কোন ফেজে এদের কনসেন্ট্রেশন বাড়ছে এবং কোন ফেজে এদের কনসেন্ট্রেশন কমছে সেই অনুযায়ী এই সাইক্লিন গুলোকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। দেখো, এখানে সাইক্লিন বি কে আমরা বলে থাকি G1 সাইক্লিন, কারণ G1 ফেজেই এর কনসেন্ট্রেশনটা মোটামুটি বাড়তে শুরু করেছে। সিমিলারলি সাইক্লিন ই কে, তাই তো, ই ছিল তো সবুজ রঙেরটা, রঙগুলোও কিন্তু সেম, সাইক্লিন ই ডিটা এখানেও লাল, পরেও লাল, সেটাকে বলা হয় G1 সাইক্লিন। তাহলে সাইক্লিন ই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট হেল্পস ইন দ্য ট্রানজিশন। এই দেখো, এই ট্রানজিশনের জায়গাটা সাইক্লিন ডি যেমনি ট্রানজিশনে প্রচন্ড হেল্প করে, হ্যাঁ, বাই বাইন্ডিং উইথ CDK4 CDK6, সেটা আমরা একটু এর পরের স্লাইডে দেখবো। সেমনি সাইক্লিন ই কিন্তু এই যে স্লাইড তো দেখতে পাচ্ছি না। এই তোমরা স্লাইড দেখতে পাচ্ছ না? স্যার সবাইকে জিজ্ঞেস করুন তো। না স্যার। না স্যার। ওকে ওকে, সরি। না স্যার, পাচ্ছি না। Okay, don't worry. I'll take something, take care of it. সেটা আগে বলবে তো আমাকে যে স্লাইডটা দেখতে পাচ্ছ না। এনিওয়ে, এবার পাচ্ছি স্যার। দাঁড়াও। এবার পাচ্ছ? আমার গলাও শুনতে পাচ্ছ, তাই তো? স্যার। আর রেকর্ডিং চলছে স্ক্রিনে, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার চলছে। আচ্ছা, ওকে, ডোন্ট ওয়ারি, এটা ঘাবড়ানোর কিছু নেই। আমি যেটা বোঝাচ্ছিলাম আবার বুঝিয়ে দিই, ঠিক আছে? এবার সবাই দেখতে পাচ্ছ তো? আমি আবার সেটা রিপিট করছি, যে কথাটা আমি বলছিলাম আর কি। সেটা হচ্ছে যে দেখো, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সাইক্লিন ই, হ্যাঁ, ধরো 100 ইউনিট সিনথেসিস হচ্ছে, সবাই স্লাইড দেখতে পাচ্ছ? এইখান থেকে G1 থেকে পুরো এম ফেজ এর 100 ইউনিট করে সিনথেসিস হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এইখানে এই প্রোটিনটা 100 ইউনিট আছে কিন্তু এইখানে কিন্তু এই প্রোটিনটা নেই। তাহলে সেটা কিভাবে হচ্ছে? সেটা এইভাবেই হতে পারে যে যখন এই প্রোটিনটা আগাগোড়াই 100 ইউনিট সিনথেসিস হচ্ছে, পুরো G1 S G2M পুরো এই প্রোটিনটা 100 ইউনিট সিনথেসিস হচ্ছে, কিন্তু এই প্রোটিনটা এই রকম জায়গায় বা এই রকম জায়গায় 100 ইউনিট ডিগ্রেড হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে
এই প্রোটিনটার কাজ হচ্ছে এই জায়গাটায়, এই G1-S এ হচ্ছে এই প্রোটিনটার কাজ। অন্যান্য ক্ষেত্রে যদি এই সাইক্লিন ই থাকে তাহলে এ কোনো কাজে সাহায্য করবে না, এ কিন্তু কাজকে বিগড়ে দেবে। ওকে, সিমিলারলি সাইক্লিন এও আগাগোড়া ধরো 150 ইউনিট সিনথেসিস হচ্ছে। মানে আমি এটাই বলতে চাইছি, এই যে সাইক্লিন এর যে চক্রবাক আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কনসেন্ট্রেশন বেশি কোথাও কনসেন্ট্রেশন কম, এই যে তোমরা এখানে দেখো ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন আছে আর এক্স অ্যাক্সিসে ফেজ আছে, তাহলে এটা দেখা যাচ্ছে যে G1S ফেজে কনসেন্ট্রেশন বেশি, এর দেখা যাচ্ছে যে G2 ফেজে কনসেন্ট্রেশন বেশি। কিন্তু এটা কিভাবে হচ্ছে, কারণ সংশ্লেষটা তো আগাগোড়াই সেম হচ্ছে। তার মানে যেখানে এখানে সাইক্লিন এ বা সাইক্লিন ই নেই, তার মানে এটা নয় যে সংশ্লেষ হয়নি বা প্রোডাকশন হয়নি, প্রোডাকশন হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ডিগ্রেডেশনও হয়ে গেছে। তাহলে ওই কথাগুলোকেই আবার আমি রিপিট করছি যে আমরা এই জিনিসটা সেল সাইকেলে খুব ভালো করে বুঝি, যে সেল সাইকেলে একটা প্রোটিন ততক্ষণই থাকবে যতক্ষণ সেই প্রোটিনটার দরকার আছে। যে মুহূর্তে সেই প্রোটিনটার দরকার শেষ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট দশায় নির্দিষ্ট প্রোটিনের দরকার আছে, সেই দশাটি পেরিয়ে গেলে কিন্তু আর ওই প্রোটিনটার দরকার নেই। এই মতো অবস্থায় ওই প্রোটিনের ডিগ্রেডেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিগ্রেড হয়ে যেতে হবে, নষ্ট হয়ে যেতে হবে। এখানেও সাইক্লিন এ বা সাইক্লিন ই সংশ্লেষ হচ্ছে, এখানেও সাইক্লিন এ বা সাইক্লিন ই সংশ্লেষ হচ্ছে, কিন্তু সেগুলো ডিগ্রেডও হয়ে যাচ্ছে। কেন না, আমার এম ফেজে সাইক্লিন বি কে দরকার, সাইক্লিন ই বা এ কে দরকার নেই, তাহলে সেগুলোকে ডিগ্রেড করে দাও সংশ্লেষ হলেও, যার জন্য কনসেন্ট্রেশনটা চক্রবর্ত হচ্ছে। কিভাবে ডিগ্রেড হয় না, দেয়ার ইজ আ সুপারি কিলার, আমি যেটা বলছিলাম তার নাম হচ্ছে গিয়ে প্রোটিওজোমাল কমপ্লেক্স, এবং এটি আবিষ্কার করার জন্য নোবেলও পেয়েছে, তা নোবেল প্রাইজও দেওয়া হয়েছে। এই প্রোটিওজোমাল কমপ্লেক্স কি করে, এই নির্দিষ্ট প্রোটিনকে চিহ্নিত করে এই প্রোটিওজোমাল কমপ্লেক্স, এবং তাকে মেরে দেয়। কিভাবে চিহ্নিত করে, তুমি যে কোনো প্রোটিনের গায়ে যদি কিছু ইউবিকুইটিন লাগিয়ে দাও, ইউবিকুইটিন হচ্ছে স্মল স্মল মইটি, ইউবিকুইটিন অ্যাড করে দাও, এই প্রসেসটাকে বলে ইউবিকুইটিনেশন। এই ইউবিকুইটিন যদি অ্যাড করে দাও, তখন ওই প্রোটিওজোমাল কমপ্লেক্স বা সুপারি কিলার তাকে চিহ্নিত করতে পারে এবং তাকে মেরে দেয়। মেরে দেয় মানে কি, এটা হচ্ছে শ্রেডার, পেপার শ্রেডার দেখেছো তো, কাগজ ঢুকিয়ে দিলে এরকম সরু সরু স্ট্রিপ বেরিয়ে গেল। প্রোটিওজোমাল কমপ্লেক্সও হচ্ছে এক্স্যাক্টলি তাই, তুমি ওটার প্রোটিনের গায়ে ইউবিকুইটিন লাগালে এবং তখন ওটা টার্গেটেড হয়ে গেল বাই দা প্রোটিওজোমাল কমপ্লেক্স। প্রোটিওজোমাল কমপ্লেক্সের মধ্যে যেই ঢুকলো ওটা একটা মেশিন, প্রত্যেকটা প্রোটিনকে ভেঙে 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 সিঙ্গেল অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে ও দিয়ে দিচ্ছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, সেল সাইকেল রেগুলেশনের জন্য কিন্তু আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু প্রোটিনের সিনথেসিস হতে হবে, যে রেগুলেটরস প্রোটিনস গুলোর আছে, with respect to specific phases of cell cycle. With respect to specific phases of cell cycle, the proteins has to be synthesized, the proteins has to be activated, the proteins has to be deactivated, and the proteins has to be degraded. চারটে জিনিস। With reference to different phases of the cell cycle, the proteins has to be synthesized, সংশ্লেষ হতে হবে, the proteins has to be activated, active হতে হবে, the proteins has to be deactivated, deactive হতে হবে বা inactive হতে হবে, and the proteins has to be degraded, মানে চপ করে নষ্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো মানে এই যে বিভিন্ন সাইক্লিন এবং বিভিন্ন সিডিকে সঙ্গে সেটা যুক্ত করে এক একটা স্টেজে অ্যাক্টিভ হচ্ছে। যেমনি ধরো সাইক্লিন ডি এ সিডিকে 4 সিডিকে 6 আমরা এক্ষুনি দেখবো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। সঙ্গে এ কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়ে হচ্ছে মেইনলি G1 ফেজে। ঠিক আছে, তাহলে G1 ফেজে আমরা দেখবো যে সাইক্লিন ডি আর সিডিকে 4 সিডিকে 6 অ্যাক্টিভ হচ্ছে, এটা আমরা পরে দেখছি। আগে আমরা দেখি তাহলে এইখানে চারটে যে সাইক্লিন আছে, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ আর সাইক্লিন বি, এগুলো নির্দিষ্ট কালারে মার্ক করা আছে, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ আর সাইক্লিন বি। এই যে নির্দিষ্ট কালারে এগুলো মার্ক করা আছে, এই সেম কালারে আমি আরেকটা স্লাইডে তোমাদের দেখাবো যে এই সাইক্লিন গুলোকে অ্যাকর্ডিং টু দা ফেজেস, মানে কোন দশায় এদের কনসেন্ট্রেশন বেশি এবং কোন দশায় এদের কনসেন্ট্রেশন কম, সেটার উপর ভিত্তি করে কিন্তু এদের নামকরণ করা হয়েছে। So here we see in the next slide, here we see
that cyclin D, হ্যাঁ, it is called G1 cyclin, কারণ এর মেন ফাংশনটা কিন্তু আমরা দেখতে পাই গিয়ে হচ্ছে in the G1 phase of the cell cycle. Cyclin D কে বলা হয় G1 cyclin because its main function is seen in the G1 phase of the cell cycle. Similarly, cyclin E, very very important, এটাকে বলা হয় G1S cyclin, কারণ এর মেন ফাংশনটা আমরা দেখতে পাই যখন সেলটি G1 থেকে S ফেজে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য সাইক্লিন ই কে বলা হচ্ছে গিয়ে G1S cyclin. Similarly, cyclin A, this is very important for DNA replication and migration to the G2 phase of the cell cycle. Cyclin A very very important for DNA replication happening during the S phase and migration to the G2 phase of the cell cycle, যার জন্য এই সাইক্লিনটাকে বলা হয় গিয়ে হচ্ছে S cyclin, ঠিক আছে। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি সাইক্লিন বি কিন্তু এম ফেজে সেটা মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং এ কিন্তু পুরো এম ফেজটাকে কন্ট্রোল করছে, and the migration from G2 to M phase is also controlled by this cyclin, so it is known as M cyclin. So depending upon the functions of different cyclins and their peaks at different phases, we actually denote this cyclin by different names. এখানে আবার বলছি y axis এ হচ্ছে concentration আর x axis এ হচ্ছে the different phases of the cell cycle where they are activated. Okay, now let us come to this slide. এই স্লাইডটায় একটু আমরা বুঝে নিই, this is the last slide. সেটা হচ্ছে আমি যেটা বারবার বলছিলাম যে সিডিকে হচ্ছে গিয়ে একটা গাড়ি, কিন্তু গাড়িটা নির্দিষ্ট ড্রাইভার লাগবে তবেই সে তোমাকে নির্দিষ্ট ডেস্টিনেশনে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এই যে সাইক্লিন ডি, হ্যাঁ, এ যখন সিডিকে 4 বা সিডিকে 6 এর সাথে কম্বাইন করবে তখন কিন্তু সেলটা G1 থেকে S ফেজে যাবে। কিভাবে যাবে মেকানিজমটা নেক্সট ক্লাসে বলবো। দ্য পয়েন্ট ইজ যে G1 থেকে S ফেজে যাওয়ার জন্য বেসিক্যালি দুটো জিনিস লাগে, একটা হচ্ছে সাইক্লিন ডি এন্ড CDK4 বা CDK6, ঠিক আছে, আর সাইক্লিন ই বা সঙ্গে CDK2। তাহলে সাইক্লিন ইর পার্টনার হচ্ছে CDK2 বা CDK2 এর ড্রাইভার হচ্ছে সাইক্লিন ই, আর CDK4 বা CDK6 এর ড্রাইভার হচ্ছে গিয়ে সাইক্লিন ডি। এই দুটো মেনলি লাগছে গিয়ে হচ্ছে সেলটাকে G1 থেকে S ফেজে নিয়ে যাওয়ার জন্য। এরপর যখন এর কাজ শেষ হয়ে গেল তখন কিন্তু এর কি করা হবে, একে ইউবিকুইটিন দিয়ে ট্যাগ করে একে প্রোটিওজোমাল কমপ্লেক্স কিন্তু মেরে দেবে। দিস ইজ দ্য থিং, কারণ আর আমার লাগবে না, সেলটা এবার চলে গেছে এস ফেজে, ঠিক আছে। তো এই একটা জিনিস। এরপরে আমরা যদি দেখি যে সাইক্লিন এ CDK2, এই CDK2 টাই এবারে কিন্তু এর আরেকটা ড্রাইভার চলে আসছে, সে হচ্ছে গিয়ে সাইক্লিন এ। সাইক্লিন এ CDK2 এর সঙ্গে কমপ্লেক্স তৈরি করে সেলটাকে কি করছে না এস ফেজ থেকে G2 ফেজে নিয়ে যাচ্ছে। মানে এই সাইক্লিন এটার কিন্তু মারাত্মক একটা ভূমিকা আছে in the process of DNA replication, proper DNA replication, and when the cell migrates from the S phase to the G2 phase, ঠিক আছে। কার্সারটা কোথায় গেল, এই যে কার্সারটা, S phase to the G2 phase। তাহলে সাইক্লিন এ আর CDK2 এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে, আর কিছু করার নেই। আবার যেই G2 ফেজে চলে এলো তখন এবার আবার সাইক্লিন এ who is a very good driver finds a new car for it, that is CDK1. সাইক্লিন এ যে খুব ভালো গাড়ি চালায় সে CDK1 একটা নতুন গাড়ি খুঁজলো, কারণ G2 to M যখন সেলটা যাবে তখন কিন্তু এর লাগবে গিয়ে হচ্ছে CDK1 কে সাইক্লিন এ, ঠিক আছে। তাহলে G2 to M এ যাওয়ার জন্য কিন্তু CDK1 কে লাগছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাইক্লিন A is a cyclin which basically acts in two different phases. One is during the S phase, another is during the G2 phase, and it also helps in G2 to M transition. Lastly, cyclin B again finds a car that is CDK1, and this CDK1 when driven by cyclin B, it helps the cell to go through the M phase, ঠিক আছে। তাহলে বিভিন্ন সাইক্লিন এবং সিডিকে এর কম্বিনেশন এগুলো একটু মাথায় রাখতে হবে, আমাদের সেলটাকে বিভিন্ন স্টেজ দিয়ে ক্রস করাবে। এটা যদি মাথায় থাকে you have done 60% of the cell cycle। এবার এই ক্রসিং গুলোয় আরো কিছু সিগন্যালিং মলিকিউলস ইনভলভ, যেমনি টিউমার সাপ্রেসার জিন, রেটিনোব্লাস্টোমা,
ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, E2F, আরেকটা আছে প্রোটিন 27, অনেক কিছু আছে। উইল টক অ্যাবাউট ইট, বা এপিসি, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, এমপিএফ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, সেটা তো বেসিক্যালি এই সাইক্লিন BCDK1 কেই বলা হচ্ছে। এনিওয়ে, উইল টক অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, উইল টক অ্যাবাউট ইট ইন দ্য নেক্সট ক্লাস। বাট আপাতত এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোন ফেজকে ক্রস করার জন্য আমার কি কি সাইক্লিন এবং তার সঙ্গে কি কি সিডিকে কমপ্লেক্স লাগছে। ওকে, this is the entire thing that we have to understand. Okay, so I will stop sharing now the screen. If you have any question, তোমাদের যদি কোনো question থাকে তোমরা অবশ্যই করতে পারো আমাকে এখন। Any question? নাকি কিছুই বোঝা গেল না? হ্যাঁ, সৌভিক বলো। বলছি এই যে সিডিকে 1, 2, 4, 6 এগুলো যে ফেজ থেকে একটা ফেজ থেকে আরেকটা ফেজে নিয়ে যাচ্ছে, তো এগুলোর তো কাজও তো সেল ডিফারেন্ট থাকবে। অবশ্যই, অ্যাবসলিউটলি ডিফারেন্ট কাজ আছে। এটাই আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। যেমনি ধরো গিয়ে হচ্ছে যে তোমার সিডিকে 4 বা 6 এর যেটা কাজ হচ্ছে যে এ আরবি কে রেটিনোব্লাস্টোমা বলে একটি প্রোটিন আমাদের চোখে আই টিউমার হয়, এটা মিউটেশন হয়ে গেলে, এটা একটা টিউমার সাপ্রেসার জিন, এই আরবি কে ফসফোরিলেট করে দেয় ওই রেটিনোব্লাস্টোমা প্রোটিনটাকে, যার জন্য রেটিনোব্লাস্টোমা প্রোটিনটা ইনঅ্যাক্টিভেট হয়ে গিয়ে E2F বলে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটাকে রিলিজ করে দিচ্ছে। সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা যেই রিলিজ হচ্ছে সে আরো অন্য প্রোটিনের সিনথেসিস নিয়ে করছে আর কি। তো এরকম বিভিন্ন সিডিকে বিভিন্ন ফাংশন আছে, যেটার ব্যাপারে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এনিথিং এলস? বাকি সবাই সব বুঝতে পেরে গেছো? আচ্ছা, আমাদের ওই মেয়ে দুটি আলী এন্ড সাইলা দুজনের কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না। Do we have any more questions? আর সবার সব ক্লিয়ার হয়েছে? সপ্তর্ষি? হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার আছে, একটু পড়তে হবে আমাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো ভিডিওটা তোমরা মাল্টিপল টাইমস দেখো, দেখলে তোমরা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবে। ওকে, দেন উই স্টপ হিয়ার টুডে। আবার আমরা শনিবার দিন মিট করব 10টার সময়, এন্ড উই উইল গো টু দ্য রেগুলেশন, ডিফারেন্ট মলিকিউলার মেকানিজম যেগুলো ইনভলভড আছে এই রেগুলেশনে। আর আমি তো বলেইছি যে তোমরা পুরো জেনেটিক পোর্শনের জন্য, আমি দেবযানী ম্যাডামও নিশ্চয়ই তোমাদের বলেছেন যে তোমরা কিন্তু রাসেলের বই পড়ো, অন্য কোনো নোটস টোটস ইত্যাদি এগুলো পড়ো না। উইথ অল ডিউ রেসপেক্ট টু অল টিচার্স, যে কোনো টিউশন নোটস টোটস পড়ার থেকে সিম্পল স্ট্যান্ডার্ড যেগুলো টেক্সট বুক সেগুলো পড়া কিন্তু অনেক বেটার। ঠিক আছে, বইটা দেওয়াও আছে বায়োটেক ই লাইব্রেরিতে, যার কাছে নেই বা যে কিনতে পারোনি, জেরক্স করতে পারোনি, ওখান থেকে ওই নির্দিষ্ট পোর্শন গুলো প্রিন্ট আউট করে নাও, করে নিয়ে পড়ো বা জেরক্স করে নিয়ে পড়ো, যা করবে তোমরা, তো ওখান থেকেই পড়ো। ওকে, পি এন্ড হিয়ার। আর শনিবার দিন কিন্তু ফার্স্ট আমি 10টায় ক্লাস তখনই শুরু করব যখন 9:30 অবধি আমি ওই যে হোমওয়ার্কটা দিলাম, যে হোমোলগস গুলো কি, সিডিকে 4, সিডিকে 6, সিডিকে 1, সিডিকে 2, এগুলোর ইস্টে যে হোমোলোগাস প্রোটিন গুলো, আমি সিডিসি এটাও বলে দিলাম, কিন্তু কি কি সেই হোমোলগস গুলোর নাম যেন আমি জানতে পারি, তবেই আমি বুঝবো তোমরা বই বা ইন্টারনেট বা কোনো মেটেরিয়াল ঘেটেছো। ওকে, উই এন্ড হিয়ার।